ভাইপো শিশির কুমার বোস তার লেখা গ্রন্থ অনির্বাণ জ্যোতি তার রেফারেন্সের কিছু অংশ আমি তুলে ধরছি। মোহনদাস করমচাঁদ গান্ধীর সাক্ষাৎ লাভের পূর্বেই সুভাষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনার সুযোগ পেয়েছিলেন ভারতবর্ষের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। প্রচলিত ধারণা ছিল যে রবীন্দ্রনাথ গান্ধীজির অসহযোগ আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করেননি, অর্থাৎ রবীন্দ্রনাথের সংস্কৃতির ঐক্য ও সমন্বয়ের যে চিন্তাধারা সেটাও কিন্তু সুভাষচন্দ্র মনে মনে মেনে নিয়েছিলেন। যে 1920 31 জুলাই বাল গঙ্গাধর তিলকের তিরোধান হয়েছিল। এই সময় জাতীয় কংগ্রেসের মুখ্য হাল ধরেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সত্যাগ্রহের অর্থ সত্য রক্ষার জন্য, অর্থাৎ জীবনে যা কিছু সত্য বলে বিশ্বাস করা হবে এবং সেটা রক্ষার জন্য অহিংস আন্দোলনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে আগ্রহ প্রকাশ। নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন পাটনার রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, মোহাম্মদ আলম, ডক্টর কে এম আনসারি। সুভাষ জানতে চেয়েছিলেন গান্ধীজির আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। সুভাষচন্দ্রের সাথে মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ। সুভাষচন্দ্রের ভাইপো শিশির কুমার বোস তার লেখা গ্রন্থ অনির্বাণ জ্যোতি তার রেফারেন্সের কিছু অংশ আমি তুলে ধরছি। এখানে তিনি উল্লেখ করছেন যে ভারতে পৌঁছাবার আগেই অসহযোগ আন্দোলনের আদর্শবাদ সম্পর্কে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা সুভাষের হয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীর সাক্ষাৎ লাভের পূর্বেই সুভাষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনার সুযোগ পেয়েছিলেন ভারতবর্ষের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। সেই সময় সুভাষের সাথে একই জাহাজে রবীন্দ্রনাথও বিলেত থেকে ভারতে ফিরছিলেন। প্রচলিত ধারণা ছিল যে রবীন্দ্রনাথ গান্ধীজির অসহযোগ আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করেননি। সুভাষ সেদিন প্রথম তার সাথে আলোচনায় বুঝতে পারলেন যে কথাটা সর্বাংশে সত্যি নয়, কারণ রবীন্দ্রনাথ অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না, কিন্তু এই আন্দোলন সম্পর্কে তার বিশেষ কিছু নিজস্ব চিন্তা ও বক্তব্য ছিল। রবীন্দ্রনাথ মনে করতেন কংগ্রেসের আরও বেশি করে গঠনমূলক কাজে অংশগ্রহণ করা উচিত, যাতে দেশের মধ্যে আরও একটি স্বনির্ভর নতুন রাষ্ট্র গড়ে উঠতে পারে। সুভাষ দেখলেন তিনি আইরিশ সিনফিন আন্দোলনের গঠনমূলক দিক সম্পর্কে যা পড়াশোনা করেছেন তার সাথে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির এক অদ্ভুত মিল রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের সংস্কৃতির ঐক্য ও সমন্বয়ের যে চিন্তাধারা এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পশ্চিমের বিজ্ঞান সংস্কৃতি ও সভ্যতার যোগসূত্র খুলে রাখার যে প্রস্তাব সেটাও কিন্তু সুভাষচন্দ্র মনে মনে মেনে নিয়েছিলেন। 16 জুলাই 1921 কেমব্রিজে পড়া শেষ করে বোম্বাইয়ে নামলেন সুভাষ। পথে সমুদ্রের ঢেউয়ের মতোই উত্তাল হচ্ছিল তার মন। আনন্দ ও আশঙ্কায় কম্পিত হয়ে বিপুল দ্বন্দ্বে দোলাচল খাচ্ছিল। ইতিমধ্যেই সুভাষ খবর পেয়েছেন যে 1920 31 জুলাই বাল গঙ্গাধর তিলকের তিরোধান হয়েছে। এই সময় জাতীয় কংগ্রেসের মুখ্য হাল ধরেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তিনি এক সফল সত্যাগ্রহ করেছেন। যদিও একথা সুভাষ শুনেছেন যে ব্রিটিশ সরকারের প্রতি তার আপোষমূলক মনোভাব রয়েছে, তবুও সারা দেশ জুড়ে অহিংস বিদ্রোহ সংগঠনের তিনি এক অনন্য নায়ক। অসহযোগ, আইন অমান্য, নিষ্ক্রিয় প্রতিরোধ এগুলি ছিল এই সত্যাগ্রহের বিভিন্ন রূপ। সত্যাগ্রহের অর্থ সত্য রক্ষার জন্য, অর্থাৎ জীবনে যা কিছু সত্য বলে বিশ্বাস করা হবে এবং সেটা রক্ষার জন্য অহিংস আন্দোলনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে আগ্রহ প্রকাশ, এক অদ্ভুত সংগ্রাম। যদিও সুভাষ মনে প্রাণে অরবিন্দ ঘোষ, বাঘা যতীনের চরমপন্থী আদর্শের উপর বেশি ভরসা করেন, তবুও এই নতুন পন্থায় কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা লাভ হতে পারে তা জানতে ভীষণ
উৎসুক ছিলেন তিনি। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের পূর্বে অনেকেই মোহনদাস করমচাঁদ গান্ধীকে ব্রিটিশের রাজভক্ত বলে মনে করতেন, কিন্তু পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘটনা গান্ধীজিকে বেশ কিছুটা বিদ্রোহী করে তুলেছিল। যে কোনো রকমের ত্যাগ স্বীকার ও কৃচ্ছ সাধনের জন্য আশ্চর্য রকমভাবে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। এহেন ব্যতিক্রমী সর্বভারতীয় নেতার সাথে যে সাক্ষাৎ করতে হবে তা তো বলাই বাহুল্য। সময় গান্ধীজির নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন পাটনার রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, মোহাম্মদ আলম, ডক্টর K.M. আনসারি। মহিলাদের মধ্যে ছিলেন সরোজিনী নাইডু, যার সাথে সুভাষ ইতিমধ্যেই ইংল্যান্ডে পরিচিত হয়েছেন। সেদিন বোম্বাই পৌঁছে বিকেলেই মণিভবনে দেখা করতে গেলেন সুভাষ। ভীষণ বর্ষণ মুখর ছিল বোম্বাইয়ের সেদিন। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট খুব বিস্তারে পড়াশোনা করেছেন তিনি। সামনে থেকে দেখেছেন ইউরোপের ও এশিয়ার রাজনীতি। বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে গান্ধীর কি পার্থক্য সেটা জানার জন্যও সুভাষ বেশ আগ্রহী ছিল। মণিভবনে পৌঁছেই কার্পেটে মোড়া একটি ঘরে সুভাষকে নিয়ে যাওয়া হয়। সেখানেই মহাত্মা গান্ধী তার কর্মীদের সাথে বসেছিলেন। সকলের পরনেই ছিল খাদি। প্রথমেই সুভাষ নিজের বিদেশি পোশাক পরিধানের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুভাষকে সহাস্যে আন্তরিক অভ্যর্থনা জানান মোহনদাস করমচাঁদ। সুভাষ জানতে চেয়েছিলেন গান্ধীজির আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে। তিনি স্পষ্টই জিজ্ঞেস করেন যে ঠিক কোন ধাপে বিদেশি সরকারের কাছ থেকে আমলাতন্ত্রের ক্ষমতা ছিনিয়ে নেবেন তিনি। এই উদ্দেশ্যে তাকে নানান প্রশ্ন করে যেতে থাকে। প্রথম দিকে গান্ধীজি তার সুচিন্তিত মতামত সুভাষকে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে ধাপে ধাপে চলবে অহিংস আন্দোলন। নাগপুর কংগ্রেসের পর থেকেই গান্ধীজি বলে আসছিলেন যে আগামী 1 বছরের মধ্যেই আমরা স্বায়ত্তশাসন লাভ করতে সমর্থ হব। কিন্তু সুভাষের প্রশ্ন ছিল, ঠিক কোন যুক্তির ওপর ভিত্তি করে গান্ধীজি এই কথাগুলি বলছেন? গান্ধীজির উত্তর ছিল, অহিংস আন্দোলনের প্রথম ধাপে তিনি বেশ ভালোই সাড়া পেয়েছেন, অর্থাৎ অসহযোগ আন্দোলন ভালোই এগিয়ে চলেছে। এরপরে ধীরে ধীরে যোগ হবে বিদেশি কাপড় বর্জন এবং খাদি কাটার প্রচার। এতে সরকার ক্রুদ্ধ হবে এবং জাতীয় নেতা নেত্রীদের বন্দী করবে। তখন আইন অমান্য শুরু হবে, দেশবাসী সরকারের আদেশ লঙ্ঘন করবে এবং দলে দলে কংগ্রেসের কর্মীরা কারাবরণ করবে। আর এই সময় শুরু হবে আন্দোলনের শেষ পর্যায়, অর্থাৎ কর বন্ধ। গান্ধীজির এই ব্যাখ্যা সুভাষের বেশ ভালোই লাগছিল, কিন্তু তার শেষ প্রশ্নটি ছিল কতদিনের মধ্যে তিনি এই কর বন্ধ আন্দোলন শুরু করবেন। এই প্রশ্নের উত্তর সন্তোষজনকভাবে দিতে পারেননি মহাত্মা গান্ধী। এমনকি সুভাষ এও জিজ্ঞেস করলেন যে গান্ধীজিকে মনে করেন যে বিদেশি কাপড় বর্জন এবং আইন অমান্য এর ফলেই ইংল্যান্ডের এমন কোনো সংকটের সৃষ্টি হবে যার জন্য ভারতের সঙ্গে আপোষ করে ব্রিটিশ সরকার স্বাধীনতা দিতে রাজি হবে? গান্ধীজি বললেন, না, তিনি তা মনে করেন না। কিন্তু তিনি ঠিক কি মনে করেন তাও ঠিক খুলে বুঝিয়ে বলতে পারলেন। সুভাষের মনে হয়েছিল গান্ধীজি হয়তো ব্রিটিশের হৃদয় পরিবর্তনের জন্য অপেক্ষা করলেন। এতেই বেশ খানিকটা হতাশ হয়েছিলেন সুভাষ। প্রায় 1 ঘন্টা ধরে চোখের সামনে যে মানুষটিকে তিনি দেখলেন তার ধৈর্য এবং মানসিক স্থিরতার তারিফ করতেই হয়। সঙ্গে তার এও মনে হলো যে স্বায়ত্তশাসনের অধিকার পেতে গান্ধীজি অযথা বেশি সময় নিতে চাইছেন। তবে সত্যিই দেশমাতৃকার শৃঙ্খলমোচন হবে কিনা তা নিয়ে সুভাষের মনে ভীষণ সংশয়ের উদ্রেক হল। তার বিদায় নেওয়ার সময় গান্ধীজি সুভাষকে বলেই দিলেন যে কলকাতায় পৌঁছে চিত্তরঞ্জন দাসের সাথে দেখা করতে। তিনি সুভাষের আগামীর পথ দেখিয়ে দেবেন। সুতরাং এই ছিল সুভাষের সাথে মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ। আগামী দিনে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।